আসসালামু আলাইকুম। আমি ফাতিমা ইসলাম। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে। আর বর্তমানে আমি একটি থিসিস পরিচালনা করছি, একটি রিসার্চ পরিচালনা করছি। আমাদের পুরাতন ঢাকার যারা উর্দু ভাষী তাদের নিজেদের যে আইডেন্টিটি এবং তাদের যে Storybox কালচার এবং Audio. এটা নিয়ে জেনারেশন টু জেনারেশন কেমন পারসেপশন, এটার উপরে। তো আঙ্কেল, আপনি হচ্ছেন একজন এই কমিউনিটিরই খুব ইম্পর্ট্যান্ট একটি ব্যক্তিত্ব এবং আমাদের রিসার্চের একটি হেরিটেজ জেনারেশনের মধ্যে পড়েন। তো আমি হচ্ছে আপনার থেকে কিছু তথ্য জানতে চাচ্ছি। আপনার কি কোনো আপত্তি আছে আমাকে তথ্যগুলো শেয়ার করতে? না, কোনো আপত্তি নাই। আহ, তবে যতদূর পর্যন্ত জানি করে যাব। জি, ধন্যবাদ। তো হুম। আঙ্কেল, আমি জানতে চাচ্ছি আপনার জন্মসাল কত? আমি আমার জন্মটা হলো 50 থেকে 60-র ভিতরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো হচ্ছে আপনি এই জন্মে অনেক ধরনের ট্রানজিশন দেখেছেন, যেমন আপনি হয়তো আমাদের এই স্বাধীনতা, যে মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, এটাও দেখেছেন। এরপর হচ্ছে এটা একটা ট্রানজিশন হয়েছে। তো এর আগে কি অবস্থা ছিল পুরান ঢাকার, এবং এটার কি কোনো প্রভাব পড়েছে কিনা এই যে বাংলাদেশ স্বাধীনতার আমাদের এই পুরান ঢাকা উর্দু ভাষীদের উপর, সেটার ব্যাপারে কিছু বলেন। তা আমি আহ, যেভাবে বলবো বেশিরভাগই বাংলাতেই বলার চেষ্টা করব। কারণ বাংলা আমাদের রাষ্ট্রভাষা এবং বাংলাদেশে একটা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের নিকট এটা একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো সবাই মোটামুটি এটা বুঝে। মোটামুটি কেন, রাষ্ট্রভাষা যখন ওটা সবাই বুঝে। আর আরেকটা যেটা আছে, কিছু কিছু ইংরেজি শব্দ যেগুলি আছে চলে আসছে আহ, নিয়ম মতো। আর আর তাছাড়া যেহেতু আমি কানাডাতে থাকি, আহ, তাই কিছুটা ইংরেজি চলে আসবে অবশ্যই, আহ, অভ্যাসগত। এই কিছু আমার নিজের মাতৃভাষাতেও বলবো দু চারটা কথা, যাতে মানুষজন যারা আছে তারাও কিছুটা পরিচিত হতে পারে। আর আমাদের মাতৃভাষা যেটা হলো ঢাকাই উর্দু, এটাকে এটার উপর আমার একটা লেখা আছে, গ্লোবালাইজেশন অফ ঢাকাই উর্দু। এটা সম্বন্ধে যদি আমার সময় হয়তো বলবো না। তো এখন আসি মূল কথায়, যে আমাদের আমার যেটা জন্ম যেটা বলেছি 50 থেকে 60-র ভিতর। তো এখন আমি 47-এর যে একটা স্বাধীনতা, 47-এও কিন্তু এটা একটা স্বাধীনতা ব্রিটিশদের বিরুদ্ধে। এটা আমরা যে যাই বলি না কেন, এটা তো একটা স্বাধীনতা ব্রিটিশদের বিরুদ্ধে, বিদেশিদের বিরুদ্ধে স্বাধীনতা, ওদের ইয়ে থেকে স্বাধীনতা। তো সেই 47টা দেখি নাই, কিন্তু তারপরে যে অবস্থাটা সেটা দেখেছি। তো আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা যেটুকু শুনেছি, সেই পাকিস্তান হওয়ার আগে আমাদের যে ভাষাটা ছিল, তখন এই উর্দুটা একটু মানে বেশি ইয়ে ছিল, কি বলে এটা, এটা প্র্যাকটিস ছিল উর্দুটা, উর্দু ভাষাটা। তবে আমাদের ঢাকায় উর্দুটা এটা কথ্য ভাষা। এটা লেখা যায় না, তবে লেখা যায় মানে কি, আগে আগে আমাদের ভাষাটা মানুষ বলতো ঢাকাই উর্দু, যে ডাইলেক্ট অফ উর্দু। ঢাকাই উর্দু actually is the dialect of original Urdu that was derived from, evoluted from Lucknow Urdu, ইউপির। তো যাই হোক, তো তখন আমরা লিখতাম, কিন্তু আমাদের সাহিত্যিকরা তারা লিখতো কিন্তু আহ, উর্দুতে। যেমন হাকিম হাবিবুর রহমান, তার যে বইটা ছিল ঢাকা 50 সাল পাইলে, এই বইটা লেখা ছিল উর্দুতে। পরে এটা বাংলাতে দুইজন ট্রান্সলেট করেছে। তখন কিছু পত্র পত্রিকাও ছিল, কিছু ম্যাগাজিনও ছিল, নাটক টাটকও হতো, উর্দুতেই হতো এটা। এই পাকিস্তানের আগের সময়। তো পাকিস্তান হওয়ার পরে আহ, বাংলা ভাষার প্রতি মানে প্রতিও একটু ঝোঁক আসলো। আহ, উর্দু ছিল পাশাপাশি তখন। আমরা আমাদের মুরব্বীরা তখন যখন বাংলা লেখাপড়া শিখলো বা আমাদের শিখাইলো,
তখন আমাদের এই, আমরা তখন লিখতাম বাংলাতে কিন্তু পড়তাম উর্দুতে। আহ, তো আমাদের এই এই ভাষার কিন্তু এখন আমরা লিখিত রূপ পাচ্ছি, এখন বাংলা অক্ষরেও লিখি, নাস্তালিক অক্ষর যেটা উর্দু অক্ষর, এবং বাংলা যেটাকে বলা যায় নাগরি হরফ যেটাকে বলি আমরা, নাগরিকে বাংলা অক্ষর যেটা বলি, বাংলা অক্ষর তো এটা এই এটাকে আসলে নাগরি এই এই অক্ষরে কিন্তু আসামিরাও লেখে, আসামি ককবরক এই একই অক্ষরে তারা লেখে। তো যাই হোক, তো যেটা আমি আবার মূল আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি কেন, তো আচ্ছা, তারপরে যখন 52-এর ভাষা আন্দোলন আসলো, তখন 52-এর ভাষা আন্দোলনে আহ, এটা আরম্ভ হলো। এটার সূত্রপাত হলো 1948 সনে কায়েদ আজম আহ, ঢাকার ইউনিভার্সিটিতে রাষ্ট্রভাষা সম্বন্ধে একটা বক্তৃতা দিয়েছে, আমার কাছে সেটা রেকর্ড আছে। তো উনি বলছিলেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, and all other provinces they can select their provincial language as per their wish. তো এই পুরো সেন্টেন্সটাকে অর্ধেক করা হলো, বাকিটা অর্ধেক আমাদের কাছ থেকে, আমাদের আমাদের জেনারেশনের কাছ থেকে লুকিয়ে রাখা হলো। কি বলবো যে উর্দু অ্যান্ড উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এখান থেকেই সেটাকে এটাকে বলো, এটাকে আহ, রাজনৈতিক একটা, কি বলে এটাকে, ইয়ে হিসাবে ব্যবহার করা হলো। তখন বলা হলো যে ভাই উর্দু, আ, 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 এ, আ, তারা উর্দু ভাষা কায়েম করে আমাদের বাংলাটাকে হরণ করতে চায়। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এটা ছিল সে 52-এর ভাষা আন্দোলনটা, দেখো এক কথার ভিতর কিন্তু আরেক কথা চলে আসতেছে, ইতিহাস আসতেছে। 52-এর ভাষা আন্দোলনটা কিন্তু উর্দুর বিরুদ্ধে ছিল না। 52-এর ভাষা আন্দোলনটা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার জন্য। এই ছিল আন্দোলন। কোনো কোনো সময় এরকম এমনও, আমরা ছোটবেলায় আমাদের একটা স্লোগান মনে আছে, উম, বাংলা উর্দু ভাই ভাই, কি একটা এইরকম, বাংলা উর্দু ভাই ভাই, আমাদের ভিতর শত্রুতা না, এই ধরনের স্লোগান ছোটবেলায় শুনতাম আর কি। তো আসলে উর্দু ভাষাটাকে একটা বলির পাঠা হিসাবে, বলি কা বকরা যাকে বলা হয়, বলি কা বকরা হিসাব से इस्तेमाल किया गया উর্দুকে। তখন উর্দু বললেই মনে করতো বাংলা বিরোধী, উর্দু বললেই মনে করতো পাকিস্তানি। তো এই যে একটা 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 অবস্থা, তো তখন আমাদের এই আমাদের ভাষাতে, আমাদের কালচারে একটু, কি বলে, একটা একটা হেসিটেশন, আমরা হেসিটেশনে পড়লাম কি আমরা, আমাদের মাতৃভাষা বললেই বলে তারা বিহারি, অথবা বলে এরা পাকিস্তানি, অথবা বলে এরা আমাদের বাংলা ভাষার বিরুদ্ধে, বা বাংলা ভাষা আন্দোলনের বিরুদ্ধে। অথচ আমরা ঢাকাইয়ে কিন্তু এই যেমন আমাদের আছে না যে প্যারু সর্দার, প্যারু সর্দার হোসেনি দালানের উর্দু ভাষী আমরা, কিন্তু তার তো ভাষা আন্দোলনের দান ছিল। আমাদের ঢাকায় উর্দু ভাষার ভিতর ভাষা আন্দোলনের আমাদেরও তো অনেক অনেক স্যাক্রিফাইস রয়ে গেছে। তো এখন কথা হলো যে এই সময়টাতে ওই তখন আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা তখন একটু বাংলা, বাইরে বাংলা বলতে একটু, উর্দু, ঢাকায় উর্দু বলতে একটু একটু হেসিটেট করে। এবং তাছাড়া তখন লেখাপড়াও বাংলাতে। তখন হলো কি আমাদের সন্তানেরা, তারা বাংলার উপর জোর দিল, বাংলা শব্দ, আর ধীরে ধীরে উর্দু ভুলে যাচ্ছে। আমরা জি। যেমন উর্দু উর্দু পড়েছি, আলিফ বে পে তে টে সে, আরবিও পড়েছি আলিফ বে তে সে, কিন্তু উর্দু আর আরবি তো একই রকমের। তো এখন তো অনেকে তো আরবিও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, উর্দু আর কোত্থেকে শিখবে। তো ওই সময়ে বাংলা ভাষার প্রতি জোর আসলো, মানে তারা অ্যাটেনশন দিল বাংলা ভাষার প্রতি। যেহেতু লেখাপড়াও বাংলাতে, তো ধীরে ধীরে আমাদের সন্তানেরা, আমাদের জেনারেশন তো আমরা কিছুটা জানি, আমাদের জেনারেশনের পরে এরা ধীরে ধীরে ওই উর্দু পড়াও ভুলে গেছে, আরবি তো পড়াই না, উর্দু পড়াও ভুলে গেছে। আর
কি বলে ওই যে শব্দ ভুলে গেছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি। এক এক ঢাকাইয়া ছেলে আর কি, আহ, রিক্সা থেকে পড়ে গিয়ে, রিক্সা থেকে নামার সময় পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেল। তো সে বলল ঢাকাই উর্দুতে, मैं रिक्शा से नामते वक्त আছাড় खा के হঠাৎ আছাড় खा के गिर के हाथों में ব্যথা পায়া। तो এইটা হবে, मैं रिक्शा से उतरते वक्त अचानक पटकन खा के गिर के घुटना में चोट पाया। তো এই যে কথাটা, যে তারা যে ঘটনা হাঁটু, তো ঘটনা ভুলে গেছে, তখন তার ওই বাংলা পড়ছে, এখন সে বললো হাঁটু। যারা চোট ভুলে গেছে, বুঝলে ব্যথা, আহ, আচ্ছা, আচানক, এটা হঠাৎ ভুলে গেছে, এটা তার মনে আছে প্রথমে হঠাৎ, যেহেতু বাংলা শিখছে। তো এইভাবে আমাদের পরের জেনারেশনে ধীরে ধীরে আমাদের ভাষাটা ধীরে ধীরে শব্দগুলো হারিয়ে যাচ্ছে, ব্যবহার হারিয়ে যাচ্ছে। আর কিছু রাজনৈতিক কারণও রয়ে গেছে, কিছু মানুষের প্রোপাগান্ডাও রয়ে গেছে, কিছু ভুল ভ্রান্তি ধারণার ফলে আমরা আমাদের আমাদের জেনারেশনের পরে এটা খুবই কোণঠাসা হয়ে গেল। যার ফলে ধীরে ধীরে আমাদের এই ভাষার এই অবস্থা। তো এখন যেহেতু আমরা আমরা যেহেতু যে 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 এই যে আমরা কি বলে এটাকে, তাহরিক, মানে তাহরিককে বাংলায় কি বলে, মুভমেন্ট, আন্দোলন, যে আন্দোলনটা, ভাষার যে আন্দোলনটা আমরা করেছি আমাদের ঢাকায় উর্দু ভাষাকে আবার ফিরিয়ে আনার জন্য। তো আমরা এইটা করার পরে আমরা এখন উর্দু ভাষাতেও লিখতেছি, ঢাকাইয়া ভাষা বাংলা অক্ষরেও লিখতেছি। এবং যেটা আমরা আন্তর্জাতিকভাবে এটাকে আহ, ব- যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করা হলো, যেমন ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া তে, উইকিপিডিয়াতে আমাদের সম্বন্ধে ঢাকাই উর্দু ব্যাপারে অনেক কিছু লেখা হলো, আমরাও লিখতেছি। আহ, এই আর কি। তো এখন ধীরে ধীরে জেনারেশন, ধীরে ধীরে তারা নিজস্ব, নিজের আহ, শিকড়ের প্রতি তারা, যারা কি বলে, अपना मंजिल मकसूद पर अपना अपना जड़ का जड़ का तरफ আগে बढ़ रहा। মানে নিজের শিকড়ের সন্ধানে তাই সেটার দিকে আগে বাড়তেছে। তো এই হলো কি আমাদের জেনারেশনের গ্যাপটা, এবং যে যে আমাদের আমাদের ভাষাটা এইভাবেই হারিয়ে যাচ্ছে। এবং আমরা সেটা নিয়ে কিছুটা মুভমেন্ট করতেছি, কিছুটা কি বলে, তাহরিক করতেছি আর কি, যেটা যাতে করে আমাদের ভাষাটাকে আমরা আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারি। জি, এই আর কি আমার ইনশাআল্লাহ। তো মোটামুটি আমি আমার অ্যাকচুয়ালি, আমার জবাবটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু কি কি বাট আর হচ্ছে করবো। আমরা অনেক অনেক ধরনের তথ্য জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমি আরেকটু আলহামদুলিল্লাহ। জানতে চাচ্ছি যে মানে এখন যেমন আমাদের প্র্যাকটিসটা কমে গিয়েছে, কিন্তু আপনাদের সময় দেখা যায় আপনারা লিখতেও পারতেন, আবার বলতেছেনও, আবার লিখতেও পারতেন। তো এটা যে ধীরে ধীরে কমে আসছে, বা তখন মানে কি কোনো স্পেশাল ইনস্টিটিউশন ছিল, বা হচ্ছে এটা এতটা যে চর্চা হতো সেটা নিয়ে একটু বলেন, যে এটা কি অফিসিয়ালি ছিল কি না, উম, না, তেমন খুব একটা বা উর্দুটা তখন বাই অফিসিয়ালি ছিল সেই জন্য কি, নাকি মানে না, নিজে তো থেকেও তখন তো, আপনারা শিখতেন আইডেন্টিটির জন্য? না, পূর্ব পাকিস্তানে তো বাংলাই ছিল, উর্দু তো এমনিও কম জানতো। তবে আমাদের যেহেতু আমরা আমাদের মাতৃভাষা যেহেতু ঢাকাইয়া উর্দু, জি। তো সেই হিসাবে আমরা সেটাকে চর্চা রাখার জন্য পড়তাম। আর তাছাড়া আমরা যখন আরবি পড়েছি, আরবির সাথে তার তার যেমন তাফসীর অনেক কিছু, যেমন মাদ্রাসাটা যেমন করে, উর্দুতেও পড়াশোনা করেছি, কারণ আরবি আর উর্দু প্রায় একই রকমই। হুম। তো আমাদের বরং উর্দু লিখতে পড়তে সুবিধা হতো, যেহেতু আমরা আরবি অক্ষরগুলি কোরআন পড়তে পারতাম, আরবি পড়তে পারতাম। যদিও বুঝতে পারতাম না আরবি সব কিছু, অনেক অনেক কিছু। কিন্তু ওই অক্ষরে যখন আমরা নিজেদের ভাষা লিখতাম, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম আর কি। আর আরেকটা জিনিস ছিল তখন আমাদের স্কুলে, আমাদের একটা সাবজেক্ট ছিল, আমাদের মনে হয় খুব সম্ভবত ক্লাস 6 কি 7-এ ওঠার পরে, তখন ছিল, তখন একটা সাবজেক্ট ছিল তখন, উর্দু নিব না আরবি নিব, ইলেক্টেড সাবজেক্ট। আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ, উর্দু নিব না তো, অনেকে নিত আরবি নিত, আচ্ছা অনেকে আচ্ছা। উর্দু নিত। আচ্ছা, ও, এটা আমাদের কারিকুলামে ছিল তখন, মানে এখন যেমন আমরা যে কারিকুলাম পড়ি, হ্যাঁ, এই তখন কারিকুলামের মধ্যেই কারিকুলামে, তখন ছিল। হ্যাঁ হ্যাঁ, উর্দু ছিল, আরবিও ছিল, যার যেটা পছন্দ। তো আচ্ছা আরবি আচ্ছা। একটা প্রথম বই ছিল, এখন মনে আছে, তার নামটা ছিল আল আদাবুল জাদিদ। আল ও আদাবুল জাদিদ ছিল একটা আরবি বই। আর উর্দুর বইতে ছিল উর্দু কি পহলি, উর্দু কি দুসরি, এই ধরনের ছিল আর কি। স্কুলে পড়ানো হতো, আমি আর্মেন্টাল স্কুল থেকে লেখাপড়া করেছি, সেখানে আর্মেন্টাল স্কুলে আমরা পড়েছি উর্দুতে। আচ্ছা তো আচ্ছা। এইবার একটা মজার ঘটনা আমার মনে পড়ে গেল, তো হুম, বলি। জি জি জি। আহ, হলো কি, আমাদের ক্লাসে একবার টিচার জিজ্ঞেস করে সিঙ্গুলার প্লুরাল, তো বলে যে মছলি, মাছ। হুম। তো মছলির আর মছলিয়া, মছলিয়া, আচ্ছা। ইংরেজিতে ফিশ, আর প্লুরাল হলো ফিশেস। তো আমাদের এই যে এই ইয়েতে, ওই যে বাঁহট্টুরির এখানে একটা পাম্প আছে, পাম্প স্টেশন আছে, ওয়াসার, তার উল্টো দিকে বাড়ি। সেখানে আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল খান মজলিস। আমরা একই ক্লাসে পড়তাম। তো টিচার এসে বলতেছে, তো টিচার আবার আমাকে প্রথমে কিছু জিজ্ঞেস করতো না, কেন আমি ছিলাম ফার্স্ট বয়, আমি যেটা বলতাম সবাই সেটাই বলতো। তখন আমাকে কিছু না জিজ্ঞেস করে, এই খান মজলিস, মছলি এর এর প্লুরাল কি হবে? কই স্যার, মছলিস। মানে ইংরেজির ফিশেস থেকে সে বলতেছে মছলিস। আর তোরে আমি দেই বাড়ি দে, দাঁড়ায় থাক। তখন কেউ মছলিয়া, মছলিয়াটা বলতে পারলো না। তো আমাকে যখন জিজ্ঞেস করতাম যে মছলি, তখন হচ্ছে মছলিয়া। এই যে নাজিরে কি বলছে দেখো। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করতো, কেন আমি কে বললে আমি যেটা বলবো সব ছেলে সেইভাবে উত্তর দিত। হুম, ফার্স্ট বয় যখন যেটা বলেছে এটা ঠিক হবে। তো এই হুম। আর কি, আমরা আমরা তখন উর্দু শিখেছি আমরা। সেই সময় ছিল ইকবালের একটা কবিতাও ছিল, लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, বুড়ি কবিতাটা। আহ, হ্যাঁ। लब, হ্যাঁ, लब पे आती है दुआ बन, এখনো এখনো বাচ্চারা এটা কাসিদের সময় গায় এখনো, এখনো প্রিয়। অনেক অনেক এটা বিখ্যাত আর কি। আল্লামা ইকবালের লেখা, ক্লাসে আমরা পড়তাম। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी समा के सूरत हो खुदाया मेरी। दूर दुनिया का मेरी दम से अंधेरा हो जाए, हर जगह मेरे चमकने से उजाला हो जाए। हो मेरे दम से यूं मेरी वतन की जीनत, जिस तरह फूल से होती है चमन की जीनत। जिंदगी हो मेरी परवाने की सूरत यारब, इल्म की समा से हो मुझको मोहब्बत यारब। हो मेरा काम गरीबों की हिमायत करना, दर्दमंदों से ज़ईफ़ों से मोहब्बत करना। मेरे अल्लाह बुराई से बचाना मुझको, नेक जो रहा है उस राह पे चलाना मुझको। আরে আমি তো পুরোটা বলে ফেলছি, আমি মনে হয় পারবো না। हम समझे सकेगी नहीं, सकलिया, আরে कब कब। আরে এটা তোমারও জন্মের বহু আগে, তোমারও জন্মের আগে। বললাম পুরোটা, আমি মনে করছিলাম যে চেষ্টা মেষ্টা করে যে লজ্জা পড়ে যাবো, হয়তো পারবো না। ধাক্কা মাক্কা দিয়ে আমি বলে দিলেন তো পুরোটাই বলো। আচ্ছা, বলো এবার আর কি তোমার কথা। আচ্ছা। তো হচ্ছে এখন আমাদের মানে আমাদের যে জেনারেশন, আমাদের জেনারেশনে দেখা যাচ্ছে যে যে বেশি আমাদের যে ফেস্টিভ্যাল গুলো আগের মতো আমরা এনজয় করি না। আমি নিজে যেমন ছোটকালে যেমন এনজয় করতাম, আস্তে আস্তে জিনিসের মজাটা আরো কমে যাচ্ছে। উৎসবে উল্লাস ব্যাপারটা আস্তে আস্তে কমে আসতেছে। তো আপনার সময় নিশ্চয়ই এই উৎসবগুলো আরো বেশি মজাদার ছিল, বা আরো বেশি যে উল্লাস প্রবণ ছিল, জাঁকজমক ছিল আ- আরো। তো এইগুলা একটু উৎসব নিয়ে যদি কিছু বলেন, যে আগে আপনাদের আমাদের সময় কেমন ছিল উৎসবগুলো, বা যে মানে আমি চাচ্ছি যে আপনি ভিন্ন কি ছিল সেটা নিয়ে বলেন। আমাদের উৎসবগুলো, যেমন আমাদের সময় উৎসবগুলো খুব জাঁকজমকের সাথে হতো। আর আর আগেকার দিনের মানুষের তো ওই সময় তো তত এন্টারটেনমেন্টের জন্য এত কিছু ছিল না। টিভি তো বোধহয় আসছে অনেক পরে। জি জি। টিভি বোধহয় আসছে 65-এর দিকে নাকি এরকম। এটা তারও পরে নাকি তখন তো। আর তখন সিনেমা ছিল বেশি।
আচ্ছা। তখন মানুষের উৎসব আনন্দ এগুলি, এই ঈদ, বকরিদ, শবে বেরাত, এগুলির উপরে বেশি ইয়া থাকতো আর কি। মোহরমের মিছিল টিছিল হতো, এই মেলা বসতো, চকবাজারেও মেলা বসতো। তো এই আনন্দ উৎসবে আমরা এগুলি ইয়ে ছিল। আর ছিল ওই, তখন ঘুড়ি ওড়ানো ছিল, কিন্তু সাকরাইনও ছিল। হুম। কিন্তু এখন যেমন ওই যে ড্রাম বাজিয়ে ছাদের উপর হই হুল্লা করে, এইরকম ছিল না। এটা তখন খোলা ছাদের উপর হতো, তবে বেশিরভাগ খোলা মাঠে। মাঠে জায়গাও ছিল প্রচুর। তো আর্মেন্টোলার মাঠ ছিল, আমাদের স্কুলে আর্মেন্টোলা স্কুলের মাঠ ছিল। আর্মেন্টোলার মাঠ তোমরা দেখছো কিনা জানি না। ওই ইয়েতে বিরাট মাঠ ছিল আর্মানিটোলার মাঠ। হ্যাঁ, এখনো সেখানে আছে মাঠ। এখন আছে সভা সমিতি। এখন তো বোধহয় ছোট হয়ে গেছে, আমি নিজেই এই যখন দেশে গেছিলাম গিয়ে দেখি ছোট হয়ে গেছে। আগে তো বেশ বিরাট ছিল আর্মানিটোলার মাঠ। তো তখন যে মানুষের যে, আর তখন মানুষের ভিতর একটা একটা কি বলে, একটা মানুষের মানুষের ভিতরে সৌহার্দ্য ছিল, একটা ভালোবাসা ছিল, একটা এখন যেমন আর্টিফিশিয়াল হয়ে গেছে সবকিছু, কিন্তু আর্টিফিশিয়াল ছিল না। আমরা হুম। ছোটবেলায় যে দুষ্টামি করতাম, মহল্লায় এক বাড়ি থেকে আরেক বাড়ি, কেউ বিরক্ত হতো না কোনো মুরব্বী। এখন তো পাশের বাড়ির কাউকে চিনে না কেউ। তো তখনকার মানে ওই তখন একটা যে বন্ডিং ছিল নিজেদের মধ্যে, বন্ডিং ছিল, অবশ্যই একটা বন্ডিং ভালো ছিল। একটা বন্ডিং। আমরা যে পাড়াতে থাকতাম, আমাদের পাড়ার নাম মাহুতটুলি। তো পাড়া প্রতিবেশী, আমরা কেউ কাউকে দাদি, কেউ কে নানি, কেউ কেউ চাচা, কেউ কেউ, আমরা মনে করি কেউ কেউ ফুপু। আমরা মনে করতাম এরা আসলে আমাদের আপন। কিন্তু এক পাড়া, মানে পাড়ায় প্রতিবেশীদের ভিতরে যে একটা সৌহার্দ্য ছিল, তো এটা তো আর এখন আর সেটা দেখা যাচ্ছে না। এখন তো একটা ফ্যামিলির ভিতরে বন্ডিংটা নাই। তো এটা একটা অনেক আমার ইম্পর্টেন্ট কারণ, আমাদের কালচারটা যে এত রিচ, এত ভালো ছিল। আমার মনে আছে যে আমার বাবা যখন গরমের দিন আসতো, তখন এই বাদামতলি থেকে আড়ত থেকে গিয়ে টুকরি টুকরি আম কিনে নিয়ে আসতো। এখন তো আম কেনা হয় ঠুঙ্গাতে, এই বা ইয়াতে। তখন আমাদের সময় আমার বাবা আম আনতেন বাদামতলি থেকে, আড়ত থেকে, টুকরি টুকরি কুলি, একটা পর একটা, তিনটে চারটা পাঁচটা কুলি আম নিয়ে আসতো। আম নিয়ে আসার পরে সেটা করতো কি, পাশের বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, আত্মীয় স্বজন তো আছেই, এইরকম করতে করতে অর্ধেক আমি বিলিয়ে দিত। আবার ওদের বাড়িতে যখন আসতো, আমাদের এখানে আসতো, আমরা কোনো কিছু রান্না করলে এই যে একটা বন্ডিং ছিল, ও সেই জিনিসটা এখন আর সেই জিনিসটা নাই। এইটি আমরা সবচেয়ে বেশি বেশি মিস করি আর কি। আর তাছাড়া বাড়িঘর ছোট হতে ছোট হয়ে গেল, একটা ফ্যামিলি ভেঙে চারটা ফ্যামিলি হয়ে গেল, কেউ থাকতে পারলো না, আবার কেউ চলে গেল নদীর ওই পারে কামরাঙ্গি চড়ে, কেউ চলে গেল নিউ টাউনে। এই যে দূরে চলে গেল, হ্যাঁ। এর ফলে এই ফ্যামিলি বন্ডিংটাও নষ্ট হয়ে গেল। এই আর কি। এই যেটা আমাদের আমরা যেটা এনজয় করছি, আবার সেটা সেই দিন আর আসবে না মনে হয়, আর আসবে না। এখন সব জায়গায় একই রকম। যে আম, আপনি যদি মানে কয়েকটা ইম্পর্টেন্ট কিছু আমাদের কালচারের ব্যাপারে বলেন যেগুলা হচ্ছে এখন হারায় যাচ্ছে বা হারায় গেছে, যেগুলো রক্ষা করা খুব দরকার, এবং কয়েকটা ইম্পর্টেন্ট কালচার বা ফেস্টিভ্যাল, কোনো একটা রিচুয়াল নিয়ে যদি বলেন। আমাদের কালচারের ভিতর প্রথম তো যেটা বলতে পারবো, ভাষাটা। এটা তো কালচার, হ্যাঁ। কালচারের তো একটা অংশ ভাষা। আমাদের ভিতর আগে এখনো বোধহয় কাসিদা পড়া হয়, আগে কাসিদা ছিল, আমরা কাসিদা পড়তাম। আগে মুশায়েরা ছিল, আগে কাওয়ালি ছিল। জি। আহ, আমাদের পাশের মহল্লায় কসাইটুলি, এই কসাইটুলিতে তখন ওই আগেকার দিনে মাইক ছিল, ওই গাছের উপর দিয়ে বড় মাইক, ওটা গাছে লাগানো হতো, এখনকার মতো না। এই বড় বোম্বার মতো মাইক তো গাছে লাগায় বা ছাদের উপর দিয়ে, ওই তখন এই দমাদম মস্কলন্দর করে আরম্ভ করতো কওয়ালি। তেরে আহ, তেরে তেরে জিন্দিগি মে मैं आ गया है তো চলে যায়েগা, এইরকম কত সুন্দর সুন্দর কওয়ালি হতো। এখন তো কওয়ালি নেই। এখন কওয়ালি বললেই বলে যে ভাই এটা পাকিস্তানি। ও ঢাকা ইউনিভার্সিটির যে সিলসিলা ব্যান্ড,
এরা এখন কাওয়ালি আরম্ভ করছে। আমার মনে হয় যে এই চাকাটা আবার ঘুরে আসছে, এখন কাওয়ালি কিন্তু বেশ মোটামুটি জনপ্রিয় হচ্ছে। কাওয়ালি, হ্যাঁ, গজল, মুশায়রা, মুশায়রা হলো কবিতার আসর, যেটা আমরা আমাদের সময় হতো। আহ, এখন তো মানে বাংলাদেশ হওয়ার পর তো প্রায় বন্ধই হয়ে গেছিল। এখন অনেকে মানে আরম্ভ করেছে। আমরাও তো কয়েকটা মুশায়রার প্রোগ্রাম করেছি ঢাকায় উর্দু জমানের পক্ষ থেকে। আহ, ঢাকা ইউনিভার্সিটি যে সিলসিলা, ওরা কাওয়ালি আরম্ভ করেছে, খুব ভালো কাওয়ালি আর কি। তো এই আর কি, এই সমস্ত জিনিস। ও আরেকটা জিনিস যেটা হারিয়ে যাচ্ছে, এটা পঞ্চায়েত প্রথা। পঞ্চায়েত প্রথা। পঞ্চায়েত, পঞ্চায়েত 5 থেকে হলো গিয়ে পঞ্চায়েত। তো পঞ্চায়েত 5 জন নিয়ে মিলে হতো পঞ্চায়েত। এরা এরা এটা, যেমন গ্রাম দেশে আছে গ্রাম্য সালিসি, তো এইটাও আমাদের ভিতর একটা ছিল, পঞ্চায়েত সিস্টেম ছিল। এইটা হারিয়ে গেছে। তবে এখন যেটা আছে, এখন তো মহল্লার লোকজন নিজস্ব চেষ্টায় আহ, একটা ওই পঞ্চায়েত প্রথা করলো। এখন ঢাকা বোধহয় কলতা বাজার পঞ্চায়েতটা খুব বিখ্যাত, বোধহয় এখনো আছে কলতা বাজার পঞ্চায়েতটা, যেটা আমরা শুনেছি আর কি। আর ওই পঞ্চায়েত সিস্টেমটা হারিয়ে যাচ্ছে আগে। আর পঞ্চায়েতের সিস্টেমটা আগে ছিল খুবই সুন্দর। 2টা সিস্টেম ছিল পঞ্চায়েত, একটাকে বলা হতো বাড়া পঞ্চায়েত, আর একটা হলো 22 পঞ্চায়েত। বাড়া পঞ্চায়েত যারা ছিল, যারা বাংলা স্পিকিং যারা ছিল, বাংলা ঢাকাইয়া বাংলা যারা বলতো, আহ, আর উর্দু স্পিকিং ছিল 22 পঞ্চায়েত। তো 22 পঞ্চায়েতের সংখ্যাটাই বেশি ছিল, এবং তাদেরকে প্রত্যেক মহল্লা সর্দারদেরকে, এদেরকে সর্দার বলা হতো, পঞ্চায়েতে যে হেড থাকতো আর কি। ওদের পাগড়ি দেওয়া হতো। একজন থাকতো সর্দার, একজন থাকতো নায়েব সর্দার, আর 2জন থাকতো লায়েক ব্রাদার, আর একজন থাকতো গোরেদ। গোরেদ মানে ইনফর্মার। তো এইটা হলো পঞ্চায়েত সিস্টেম, এটা হারিয়ে গেছে। আর হুম, এখন তো ওই সিস্টেমটা নাই, এখন তো পঞ্চায়েত সিস্টেম যারা রাজনীতি করে, যারা ওই যে এই চাঁদাবাজি করে, যারা একটা মাসলম্যান আছে, তারাই হর্তাকর্তা হয়ে গেছে পঞ্চায়েত সিস্টেমে। তারা এখন ওই পঞ্চায়েত সিস্টেমটা নিজেদের মতো তৈরি করলো। কিন্তু ওই পঞ্চায়েত সিস্টেমটা না, এটা হারিয়ে গেছে। হুম। এটা হারিয়ে গেছে। তো আমরা একটা পঞ্চায়েত সিস্টেমটা কায়েম করার জন্য আমরাও কিছু একটা 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 সেমিনার করেছিলাম। আমাদের একটা ওয়েবসাইটও আছে, ঢাকার পঞ্চায়েত ব্যবস্থা। এটা ওয়েবসাইট তো না, ফেসবুক গ্রুপ আছে। এবং আমরা এটা নিয়ে আমরা সেমিনারও করেছিলাম, এবং তখন মেয়রকে আমরা আমাদের ইয়েটা ও- উপস্থাপন করেছিলাম, যে মেয়রও এটাতে একমত একমত ছিল, যাহা ঢাকা একটা পঞ্চায়েত সিস্টেমটা করা যেতে পারে। এই আর কি, এই জিনিসটা হারিয়ে যাচ্ছে। আর আনন্দ, যেটা ওটা হারিয়ে যাচ্ছে। আর আগের মতো তো আনন্দ করা যাচ্ছে না। আগের মতো খাবার দাবার যেটা যেগুলি ছিল, খাবার দাবার অনেক কিছু হারিয়ে যাচ্ছে। যে হয়তো তোমরা নামও শুনো নাই, যেটা আমরা ডম্পোক, নাম বোধহয় শুনতেও পারো, শুনতেও নাম সাবডেক। শব্দেক। এটা আমি হচ্ছে আমার সাবডেক, ডেটা কালেকশন করতে করতে শুনেছি। আর হাবিব, ওই যে হাকিম হাবিবুর রহমান, ওনার হাকিম বইতেও ভাই, পড়েছি। হ্যাঁ হ্যাঁ, দম্পক। আহ সাবজেক্ট তো সারা রাত লাগতো রান্না এটাকে, হুম। এটা পাকাতে। আরো কত রকমের জিনিস আছে, ভুলে গেছি। রেশমি কাবাব, সুতলি কাবাব, কি কাবাব না কাবাব, ওটা তার মনেও নাই এত কিছু। তো এই আর কি, এগুলো এই সমস্ত খাবার দাবার গুলি হারিয়ে যাচ্ছে। আগে ছিল ফালুদা। ফালুদা ইন্ডিয়াতে বোধহয় আছে এটা ফালুদা। এটা এখনো আছে ফালুদা, এখনো আছে পুরান ফালুদা। ঢাকায়, হ্যাঁ। মাঝখানে মাঝখানে ছিল না, ও, ফালুদা ছিল না। নামও ছিল অনেকে, ফালুদা কি জিনিসটা ওটা বুঝতেও না। আমার এই ছেলেরা এখন ফালুদা মানে কি তারা জানে না। तारा तो बांग्लादेश ওই ইয়েটা দেখে নাই। अच्छा उसके बाद में और कुछ कहना है? হ্যাঁ, তো আমি একটু ছোট করে শুনবো যে আপনার কাছে কি মনে হয় এই যে এই হারিয়ে যাওয়ার পিছনে কি কি কারণ আছে। যেমন আমরা অলরেডি কয়েকটা জিনিস বুঝতে পারলাম, যে ফ্যামিলি বন্ডিংটা আগের মতো নাই সেটার জন্য, বা হচ্ছে আত্মীয়তার একটা বন্ডিং আগে ছিল, যেটা আমাদের একসাথে করে রাখতো, উৎসবগুলো আরো বেশি মজার লাগতো। তারপর আপনি বললেন যেমন যে এই আমাদের যে মাতৃভাষার আন্দোলন নিয়ে একটা কন্ট্রোভার্সি, এটা একটা ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের কালচার ভাষাটা হারায় যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় আর কি কি কারণ থাকতে পারে, একটু যদি বলেন। পলিটিক্যাল কারণ তো বলেছি তাই না? জি। যে মিসআন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল কারণটা বলেছি, হুম, হুম। সোশিও ইকোনমিক কারণটাও বলেছি। এই যে যেমন আগে ফ্যামিলি বন্ডিংয়ের জন্য, যেমন আমাদের বাড়ি,
আগে বিরাট বাড়ি ছিল। এখন ভাগ হতে 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 ছোট্ট হয়ে গেছে। এখন হ্যাঁ। এখন এখন 2 কাঠাও হয় না জমি। জি। আগে তো বাড়ি তো অনেক বড় ছিল। তো এই 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 একটা জিনিস যেটা মানে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে, যে ফ্যামিলি বন্ডিংটা। আহ আর কি বলেছি, ও আরেকটা হলো শিক্ষা। শিক্ষা। শিক্ষা যেহেতু যেহেতু আমাদের কারিকুলামে এই জিনিসটা রাখা হয় না। হুম। একটা একটা ভাষা হারিয়ে যাওয়া, একটা ভাষা আহ, মানে একটা 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 জাতিকে মানে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমার দরকার নাই। শুধু তার ভাষাটা যদি কিনে নেওয়া যায়, জি। তাহলে সেইটাই একটা জাতি ধ্বংস। আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে। তো এই যেহেতু যেহেতু শিক্ষা নাই আমাদের মাতৃভাষার উপর, আরেকটা আমরা আমাদেরও ভুল আছে, আমরা চর্চা করি না। আমরা যারা বড়রা যারা আছি, আমাদের ছোটদের সাথে, ছেলে মেয়ে নাতি পুতি এদের সাথে আমাদের নিজস্ব ভাষা কথা বলা দরকার, উর্দু ভাষা কথা বলা দরকার। আহ, যেমন আমার আমার এক ভাগ্নির সাথে আমি, তারা বাংলা বলতো, আমি উর্দুতেই তাদের সাথে বলতাম। তো একদিন সে বাসা আসছে, তো আমি তাকে জিজ্ঞেস, ওই তুই যে আই তেরা মা কো পুছে থে, পুছ কে আই কে কে আই? হ্যাঁ মামা, আমি পুছি তো। এক এক নয়া গ্রামার, নতুন গ্রামার নিয়ে আসলো। হ্যাঁ মামা, আমি পুছি তো। পুছা মানে আমি জিজ্ঞেস করছি তো, পুছি তো, পুছা, পুছাটাকে পুছি তো। আচ্ছা, আমার ছেলে এখন আব্বু কয়টা বলছে, আমি 1.5টা। 1.5টা মিনস, আমি 1:30। কেইটা আবার কি? কটা? টু, 2:30। আর এগুলো কি তোমরা এই 2:30, 1:30? আরে 1:30 বলো, 2:30 বলো, 3:30 হ্যাঁ। বলো। তো হ্যাঁ। এগুলো কি না করে তুমি 1:30, 2:30? ওকে আর ওকে। আমাদের একটা জিনিসই টপিক ডিসকাস করা বাকি আছে, তারপর শেষ। अच्छा तो কি সেই প্রশ্নটা কি হবে, इसका सवाल क्या होगा? सवाल तो हुआ जाके आपका कोई सजेशन है ना का यंग जनरेशन के लिए भाषा तो जन प्रिजर्व रहे, हम उनका कल्चर तो प्रिजर्व रहे, या जरूर गवर्नमेंट का जरूर तरफ जरूर। से कोई স্টেপ লিয়া যেত না क्या? একটু বলেন আমাদের মানে ইয়াং জেনারেশনের জন্য বা সামনে আমাদের যে ফিউচার আপকামিং জেনারেশনের জন্য, যদি আমরা এই কালচার এবং এই ভাষাটা বাঁচিয়ে রাখতে চাই, প্রিজার্ভ করতে চাই, এই ব্যাপারে আপনার কি সাজেশন? আহ, আমার সাজেশন তো অনেক কিছু আছে। আহ, তো সবগুলোতে এত ইলাবোরেটলি বলা যাবে না, কারণ সময়েরও তো একটা প্রশ্ন রয়ে গেছে। জি। আহ, তাছাড়া আমি কিছু ব্রিফলি বলি আর কি। জি। আহ, যেমন এই এই জেনারেশন গ্যাপের জন্য, যে আমাদের যারা আহ, যারা আহ, কি বলে ওটাকে, ভবিষ্যৎ প্রজন্মগুলো, এটা তো ভুলে যাচ্ছে, শব্দগুলো ভুলে যাচ্ছে। তো যেটার জন্য তাদেরকে আমাদের প্রতিশব্দ যেটা, এগুলি শেখাতে হবে। এটা প্রথম জিনিস। এবং আহ, যার জন্য আমরা 2টা ডিকশনারি কাজ হাতে নিয়েছি এবং শেষও করেছি এটা গত বছর। 2টা ডিকশনারি পাবলিশ হয়েছে। একটা হলো বাংলা টু ঢাকাইয়া উর্দু, মানে বাংলা অক্ষর থেকে ঢাকাই উর্দুতে, বাংলা শব্দ থেকে ঢাকাই উর্দুতে কি হবে এটাতে। আবার যেমন আমাদের এটা তো হলো এটাও তো হলো সবার জন্য যারা বাংলা জানে। আর যারা আমাদের ঢাকাইয়া উর্দু স্পিকিং আছে, আহ, তারা হয়তো অনেক শব্দ কিছু জানে কিন্তু এর মানেই জানে না। তো যেমন আমি এর আগে বলেছি যে ঘটনা,
घुटना हाटू। तो जी। घुटना का मतलब हुआ হাঁটু, বাংলা में হাঁটু। হুম। তো এর জন্য আমরা আরেকটা ডিকশনারি লিখেছি, এটা ঢাকাই উর্দু টু বাংলা। Uh, a dictionary, it is already been published by International Mother Language Institution under the sponsor of most probably UNESCO and Ministry of Culture of Bangladesh government. It has already been published. It is available in the market and also available in the institution as well. Then my actually suggestion that the cultural education is very important in this case. That আচ্ছা। introduce Dhakaya history, language, and traditions হুম। as a part of curriculum in the community school হুম। or through informal learning program. इसको बहाल करना चाहिए. জি। अच्छा, encourage the elders in the family or in the community to share the history, tradition, practice, and cultural value with the young generation. তো যারা young generation তাদের সাথে আমাদের এটাতে বলা and promote the learning of Dhakaya Urdu and its unique dialect to ensure the survival. Ensure its survival. আচ্ছা, এইখানে আরেকটা কথা, যেটা আমাদের যে ভাষাটা ঢাকাইয়া উর্দু, কেন এটা খালি উর্দু না, ঢাকাইয়া উর্দু কেন? তো ঘটনা হলো, একটা ভাষা যখন সৃষ্টি হয়, ভাষা থেকে হলেও উপভাষা। উপভাষা মানে এই ভাষাটা এক নদীর স্রোতের মতো, যত দূর পর্যন্ত যাবে সে সে যার আশেপাশে যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ওর শব্দের প্রভাব পড়বে সেই ভাষায়, ইনফিউশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটা সব ভাষাতেই আছে। এটা যে শুধু আমার বাংলাতে ভাষাতে আছে বা উর্দুতে আছে, সবে তাই, এমনকি ইংরেজিতেও আছে। যেমন ইংল্যান্ডে একটা ইস্ট, খুব সম্ভবত লন্ডন ইস্ট, মোস্ট প্রবাবলি একটা ভাষা আছে কোকনি ভাষা। কোকনিটা ইংরেজি ভাষা, কিন্তু আমাদের ঢাকায় উর্দুর মতো আর কি। তো কোকনিরা ইংরেজি বুঝতে পারে, কিন্তু সব ইংলিশ ইংলিশ স্পিকিংরা কোকনি বুঝতে পারে না। তো এই যে যে এই ভাষার মধ্যে শব্দের নতুন শব্দ, তার প্রোনাউন্সিয়েশন, उसका हिज्जा, उसका लहजा, उसका টান, कहने का जो तरीका, তো এইগুলির জন্য অনেক, যেমন ব্যস্ত হয়ে যায়, যেমন এটার জন্য আমাদের এই এই কালচারটা আমাদের এটা প্র্যাকটিসে রাখতে হবে। জি। তো প্র্যাকটিসে রাখাটা সবচেয়ে বেশি দরকার, না হলে তো এটা থাকবে তো না। এটা লেখার ভিতর থাকতে হবে। দ্য নেক্সট মাই সাজেশন ইজ দ্য ডকুমেন্টেশন অ্যান্ড প্রিজার্ভেশন। তো এইটা বলার আগে আমি আরেকটা বলি, যে এই যে ডাইলেক্ট, উপভাষা, ভাষা থেকে আসলে উপভাষা। তো এই আমাদের ঢাকাই উর্দু যেমন আছে, তেমন কালকেশিয়ান উর্দু আছে। ঠিক তেমনি আবার বোম্বেতেও তাদের উর্দু আছে, আবার করাচির উর্দু আছে, আবার এই লাহোরে লাহোরি উর্দু আছে, হায়দ্রাবাদি উর্দু আছে। তো এই জায়গায় জায়গায় উর্দুর উচ্চারণ, বলা একটু বেশ কম আছে। যেমন আমরা বলি আহ, মুঝকো ইয়াদ নেই, ইয়া মুঝকো জানা হ্যায়। বোম্বেতে বলবো আপুন কো জানা হ্যায়, আপুন হুম। কো ইয়াদ নেই। হুম। যেমন আমরা বলি যে এই যেমন আমরা যদি একটা বলি, अभी अभी खेल खेला नहीं जाएगा, ভাই নে बोला अभी खेल खेला नहीं जाएगा। তো এইটা আবার যখন পস্তুরে বলে, ওরা বলবে ভাই নে बोला अभी खेल खेला नहीं जाएगा। এই যে একটা প্রোনাউন্সিয়েশন গন্ডগোল। আবার আবার আমরা বলি স্কুল, যদিও একটা ইংরেজি শব্দ স্কুল, পাঞ্জাবের স্কুল বলতে পারে না, তারা বলে স্কুল। আমরা যেমন বলি প্রণাব, আমরা যদি বলি প্রণাব,
বা প্রভাত, যদি বলি, তো ওরা ওরা বলবে প্রণাব, প্রণাব না, আহ, প্রভাত না, প্রভাত, প্রভাত না প্রভাত, এইরকম। তো এই 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 সব ভাষাতে এরকম আছে। যেমন আরবিতে, আরবিতে পে নাই, উর্দুতে আছে পে। তারা পাকিস্তানকে বলে পাকিস্তান, পেপসিকে বলে বেপসি। এখানে একটা মজার ঘটনা। আমি দোহাতে আহ, ওই ওই- এই এক হসপিটালের, অর্থোপেডিক হসপিটাল, ওটা সেফটি হেড হিসেবে কাজ করতাম আর কি। তো আমার সিকিউরিটি এসে বলে, সিকিউরিটি মিস্ত্রি, স্যার স্যার দে আর বার্কিং কার, বার্কিং কার, পার্কিং বলতে পারছে না, বার্কিং। হ্যাঁ। আমি, বার্কিং কার, কার ক্যান বার্ক, ও টু লেট দেম বার্ক as they can, but don't allow them to park. তো ওরা, এই যে একটা ভাষার মধ্যে পার্কিং, পার্কিং বলতে পারে না, বার্কিং। এখন বার্কিং তো হলো কুকুরের আওয়াজ, কুত্তা কা আওয়াজ, ঘেউ ঘেউ করনে उसको বার্কিং कहता। তো হ্যাঁ। পার্কিং, তো এই অনেক ভাষাতেই এইরকম একটু উচ্চারণের ব্যস্কম আছে। তো এই ঢাকাইয়া উর্দুটা আর অন্য জায়গার উর্দু এইটু বেশ, যে ঢাকাইয়া উর্দু একটু বাংলা ঘেঁষা। এবং আমাদের যে গ্রামার, আমাদের গ্রামারের মধ্যে এই যেমন, যেমন একটা কথা আছে, রাত গুজরি তো বাত ভি গুজরি। এই যে রাত আর বাত, এটা হলো গিয়ে উর্দুতে মুয়ান্নাস, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, মানে আচ্ছা। শব্দের লিঙ্গ। হ্যাঁ। কিন্তু বাংলাতে বা ইংরেজিতে এইটা নাই। বাংলাতে ইংরেজিতে শব্দের কোনো জেন্ডার নাই। হ্যাঁ, এই যে, কোনো জীবিত জিনিসের জেন্ডার আছে, কিন্তু শব্দের জেন্ডার নাই। তো ওরা উর্দুতে বলবে রাত গুজরি তো বাদ গুজরি। তো আমরা ঢাকায় উর্দুতে বলবো রাত গুজরা তো বাদ ভি গুজরা। ওই গুজরা বললো, যেহেতু এটা এটা আমরা এটাকে বাংলা হিসাবে, বাংলা গ্রামারটা ফলো করতেছি আমরা। তো এই যে শব্দের যে জেন্ডার, এটা শুধু উর্দুতে না, এটা ফার্সিতেও আছে, আরবিতেও আছে। আরবিতে কিতাব মুয়ান্নাস। আবার মজার ব্যাপার হলো, রুশ ভাষাতে, আমার এই কথা প্রসঙ্গ বলি যে আমার রুশ ভাষাতেও ডিগ্রি আছে। আমরা ওই রুশ ভাষার ওই বিদেশি ছাত্রদের রুশ ভাষা শেখাবার আমার ডিগ্রি আছে, একটা সার্টিফিকেট আছে। তো এখন আমি বলি, যেমন এই কথা প্রসঙ্গে বলি আর কি, যে এই এই কোর্স করার সময় আমরা আমরা এটা শিখেছি। যেমন বই, বইকে রুশ ভাষা বলে খ্রিগা। আর বুক, বুকের কোনো জেন্ডার নাই ইংরেজিতে, বাংলাতেও নাই, কিন্তু উর্দুতে আছে, রুশ ভাষাতেও আছে খিনিগা, এটা জেন্টস কি রোল, মানে ফেমিনিন। রুশ ভাষাতেও কিন্তু শব্দের জেন্ডার আছে। আমাদের ঢাকাইয়া উর্দুতে আমরা বাংলাটাকে ফলো করি গ্রামারের, জেন্ডারের দিক দিয়ে, আচ্ছা। ইংরেজিটাকে ফলো করি। হুম। শব্দের আমাদের জেন্ডার নাই। হুম। আবার অন্যান্য জায়গার এটা শব্দের জেন্ডার আছে। হুম। আবার ওই কথার ভিতর পলাইটনেসেরও কথা আছে। যেমন আহ, লখনৌ উর্দুটা ভেরি পোলাইট উর্দু। যেমন লখনৌ উর্দুতে যদি আপকা নাম ক্যা হ্যায় এটা বলে না, তারা বলে আপকা তারিফ। তো এই নিয়ে আরেকটা মজার গল্প আছে। দিল্লি একটা লোক লখনৌয়ের লোককে জিজ্ঞেস করে, ভাই আপকা নাম ক্যা হ্যায়? তো লখনৌয়ের লোকটা বলতেছে, মেরে 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 मेरे नाम क्या कहो भाई, वक्त थू आपके जूते के काले काई, मेरा नाम है अबू जाई। যে এই যে পলাইটনেসটা, এই পলাইটনেসটা মানে আগেকার দিনে যে যত পলাইট, সে তত উঁচা খানদানকা। ও। যে যত পোলাইট সে তত অ্যারিস্টোক্র্যাট। তো এখনকার দিনে মনে হয় যে আমি হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, মানে সে অনেক মাসল ম্যান, অনেক পাওয়ারফুল। না, আগেকার দিনে ছিল, আগেকার কালচারে ছিল যে যত পোলাইট সে তত খানদানি, তত অ্যারিস্টোক্র্যাট। তো এই যে এই কথার ভিতর বেশ কম, সেন্টেন্সের সিকোয়েন্সের ভিতর বেশ কম, সিনট্যাক্সের ভিতর বেশ কম, শব্দের উচ্চারণের ভিতর কিছুটা বেশ কম, গ্রামারের মধ্যে বেশ কম। তো এইভাবে ঢাকাইয়া উর্দু, প্রমিত উর্দু, লখনৌ উর্দু থেকে কিছুটা পার্থক্য আছে।
তবে লখনৌয়ের উর্দুটা হলো গিয়া আমাদের ঢাকায় উর্দুর মা ভাষা, মা উর্দু, মা ভাষা আর কি, ও আচ্ছা প্রমিত আচ্ছা ভাষা। আচ্ছা। আর ঢাকায় উর্দুটা হলো ডাইলেক্ট, উপভাষা। মানে জি। উর্দুর উপভাষাটা হলো আমাদের ঢাকাইয়া উর্দু। ঠিক তেমনি উর্দুর উপভাষাটা হলো গিয়ে বোম্বাইয়া উর্দু। হুম। আমরা যদি বলি, এই তো বোম্বে বোম্বে বইগুলিতে দেখবা টপরি ল্যাঙ্গুয়েজ কিছুটা, যেমন मैं जाएंगे नहीं, আমরা ঢাকায় কি বলবো, मैं जाएंगे नहीं। উর্দুতে বলবো मैं नहीं जाएंगे, मैं जाएंगे नहीं। বলবে ওরা করে অপুন জায়গা নেই, নিজকে বলতেছে অপুন, অপুনটা ছিল ফার্স্ট পার্সন। এখন অপুন জায়গা নেই, অপুনটা ফার্স্ট পার্সন, কিন্তু জায়গা নেই ভার্বের ভার্বের জায়গায় সেটা থার্ড পার্সন বলে দিল, অপুন জায়গা নেই। ও জায়গা নেই, কিন্তু ওই জায়গায় বলছে অপুন জায়গা নেই। তো এই যে কিছুটা ব্যাসকম, এই ব্যাসকম প্রত্যেক ভাষাতেই আছে এরকম ব্যাসকম। এই এই ভাষা থেকে উপভাষা হয়। তো আমাদের ঢাকাইয়া উর্দুটা হলো কি উর্দুর উপভাষা, এবং আমাদের ঢাকাইয়া উর্দুর মা ভাষা হলো কি উর্দু ভাষা। তো যার জন্য আমাদের ঢাকাইয়া উর্দুটাকে বাঁচিয়ে রাখার জন্য উর্দু ভাষাটাও শিখতে হবে। এবং উর্দু ভাষাটা এমন একটা ভাষা যেটা না কোনো জাতির, না কোনো গোষ্ঠীর, না কোনো দেশের, না কোনো ধর্মের, আমার আওয়াজগুলি ঠিক শোনা যাচ্ছে তো? জি জি, শোনা যাচ্ছে। না কোনো ধর্মের, না কোনো জাতির, না কোনো গোত্রের, না কোনো আহ, বর্ণের। উর্দু ভাষা কোনো জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, এলাকা কিছুই নাই। যেমন করে পাঞ্জাবের পাঞ্জাবি ভাষা, বাংলা ভাষা বাঙালি জাতির, উর্দু জাতি বলে তো কোনো কিছু নাই। উর্দু ভাষা উর্দু জাতি এমন কিছু নাই। তো উর্দুটা এমন একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা নিয়ে আবার আরেকটা ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস। সেটা এখন আর বলা যাবে না। সেটা আবার ইভলিউশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ কি করে হলো এটা, এটা ইয়াতে বিশেষ করে আমাদের ঢাকায় উর্দুটা কি করে হলো, উইকিপিডিয়াতে এটার সম্বন্ধে খুব সুন্দরভাবে বলা আছে, ধাপে ধাপে বলা আছে যে কিভাবে ঢাকায় উর্দুটা আসলো। তো তো যা হোক, যেটা বলছিলাম আর কি, তো আমাদের উর্দুটা হলো গিয়ে ঢাকাই উর্দুর ঢাকাই উর্দুর মা ভাষা হলো উর্দু। উর্দু শিখতে গেলে যে ঢাকাই উর্দুটা শিখবে, এটা সহজ ফর্মের ঢাকাই উর্দু। ঢাকাই উর্দু যে শিখবে সে উর্দুটাও শিখে যাবে। জি। আর আরেকটা যেটা, যেটা হলো যে আমাদের উই নিড সাম ডকুমেন্টেশন অ্যান্ড প্রিজার্ভেশন of our language. We need to record oral histories, folk stories, cultural practice, অডিও, ভিডিও, যেগুলি আমরা অলরেডি করতেছি। আমাদের যে এই যে আমাদের যে ঢাকাইয়া উর্দু ভিশন, যে যে চ্যানেলের মনোগ্রাম আমার পিছনে আছে, এইটা হলো গিয়ে আমাদের আহ, ঢাকাইয়া উর্দুকে অডিও অ্যান্ড ভিডিও প্রমোট, এটাতে আমরা করতেছি। এবং এই প্রোগ্রামটা আমরা একই ওই ব্যানারের আন্ডারে আমরা এটা করতেছি, ঢাকাইয়া উর্দু ভিশন। তো এটাকে অডিও অ্যান্ড ভিডিও। তারপর আমাদের যে ফেসবুক আছে, এই যে মডার্ন টেকনোলজির সুযোগটা আমরা নিলাম, ফেসবুকের মাধ্যমে আমরা হাজার হাজার লোকের সাথে যোগাযোগ করছি। যে কালকে রাতেও আমাকে ফোন করলো, এই অস্ট্রেলিয়া থেকে, সে মোস্ট প্রবেবলি পাকিস্তানি ইমিগ্রেন্ট, मोस्ट प्रॉब्ली ऑस्ट्रेलिया। हाँ नजीर भाई, आप भाई ये बहुत बढ़िया काम कर रहे हैं, एक जबान को बचा के रख रहे हैं, एक जबान को बचा के रखना, एक कौम को बचा के रखना। হ্যাঁ, তো এইভাবে সে বলতেছে, কোনো জানা নাই, শোনা নাই, না, না আমি তার কোনোদিন নাম শুনেছি, না সে আমার কোনোদিন নাম শুনেছে। এই যে আমাদের ভাষার মাধ্যমে যে হুম। উর্দু ভাষাটা বিভিন্ন জাতি, গোত্র, বংশ, এলাকা, বর্ণ, এই সবার ভিতরে একটা বাইন্ডিংস করতেছে, মানুষের মানুষের আদান প্রদান, মানুষের মানুষের চিন্তাধারা, থিঙ্কিং, তাদের ইমোশন উর্দু ভাষার মাধ্যমে করা যাচ্ছে। এটা এ, আবার আমি আরেকটা গল্প পরবর্তী পর্যায়ে বলবো, এখন তো হয়তো সময় হবে না। কিভাবে ঢাকাইয়া উর্দুটা, ঢাকাইয়া উর্দু is a globalized language, in fact is a globalized language. ঢাকাইয়া Urdu has all the characteristics
and all the measures and all the capabilities to become a globalized language. আমি মিডল ইস্টে যে সমস্ত লেকচার দিতাম, স্পট লেকচার দিতাম, আমি ঢাকায় উর্দুতে বলতাম, এবং ঢাকায় উর্দু নেপালের লোকে বুঝতেছে, শ্রীলঙ্কার লোক বুঝতেছে, ইন্ডিয়া বুঝতেছে, পাকিস্তান বুঝতেছে, পাঠান বুঝতেছে, আহ, এমনকি ফিলিপিনিয়া পর্যন্ত বুঝতেছে ঢাকায় উর্দু, কিছুটা ভাঙ্গাচোরা করে বলতেছে। দ্যাট মিনস why they're so much used in Dhaka Urdu language, because Dhaka Urdu language has the capability and has the characteristic to be a globalized language. তো যা হোক, যেটা বলতেছিলাম যে আমাদের রেকর্ড অ্যান্ড ডকুমেন্টেশন অ্যান্ড প্রিজার্ভেশনটা দরকার, যেটা আমরা অলরেডি আরম্ভ করেছি। জি। আরেকটা হচ্ছে আমাদের রিভাইভ দ্য ট্রেডিশনাল ফেস্টিভ্যালস অ্যান্ড প্র্যাকটিসেস। হুম। আমাদের যে সমস্ত ট্রেডিশনাল ফেস্টিভ্যালস আছে, আমাদের প্র্যাকটিস আছে, সেটাকে পুনরায়, যেটা হারিয়ে গেছে সেটাকে আবার আহ, জাগাতে হবে, সেটাকে বলতে হবে সঠিকভাবে। अभी कहते नहीं, जैसे कि जैसे सकराइन हो गया, अब धमाधम मस्त कलर दर करके छत्ता में ये दो चार आदमी गिर के मर गया, হুম। लाइट लगाया, क्या 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 पार्टी, डीजी पार्टी ने, डीजी पार्टी क्या बोलता है लोग। हाँ, बस दो चार आदमी गिर गया तो फिर मर गया, तो फिर कहाँ से फानुस हो रहा है, आग लगी है कहीं पर, एक एक आदमी ने फानुस दूसरे को घर जल गया। এইটা আমাদের ঢাকাইয়া কালচার না। এই আমাদের এই ঢাকাইয়া কালচারটা, এটাকে সঠিকভাবে রিভাইভ করতে হবে, হুম। যাতে আমাদের আমাদের এই কালচারের মাধ্যমে ভাষাটা থাকে। আরেকটা, প্রমোটস দ্য ট্রেডিশনাল আর্টস অ্যান্ড ক্রাফটস, প্রমোট আচ্ছা, আওয়ার ক্রাফট। ট্রেডিশনাল কুকিংস ডিশেস। যেমন হুম। আমাদের আছে বাঘরকানি একটা আছে হুম। আমাদের, এই যে একটু আগে আগেও বলছিলাম যে সাবডেক, হুম। দম্পক, বিভিন্ন খাবার দাবার, তারপর ওই জর্দা, সেমাই, ফিরনি, আমি নামও ভুলি, এত নামও আমার মনে নেই। এই সমস্ত জিনিসটাকে রিভাইভ করতে হবে খাবার দাবারের উপর। তারপর আমাদের প্রিজার্ভ করতে হবে হিস্টোরিক নেইবারহুড, আমাদের যে নেইবারহুড যেগুলো আছে হিস্টোরিক, এটাকে প্রিজার্ভ রাখতে হবে। যেমন কথা বলো, সেদিন আমার খুব দুঃখ লাগলো যখন দেখলাম চকবাজারের জাহাজ বাড়িকে ধ্বংস করে ফেলা হলো। হ্যাঁ, হেরিটেজ গুলাকে আর কি রাখতে হবে। আমাদের যে সমস্ত হেরিটেজ যেগুলো আছে, বিল্ডিং আছে, পুরানো জায়গাগুলো আছে, এগুলিকে ইয়ে করতে হবে, এবং এদের সম্বন্ধে আহ, ছোট ছোট কাহিনী, ছোট ছোট বইতে বা ছোট বুকলেট, এই জাতীয় জিনিসটাকে আহ, লিখতে হবে, লোকদেরকে জানাতে হবে যে আমাদের যে কালচার, আমাদের ট্রেডিশন, আমাদের যে ইতিহাস, ইটস এ গ্লোরিয়াস হিস্ট্রি উই হ্যাভ। উই ঢাকাইয়া পিপল হ্যাজ এ গ্লোরিয়াস হিস্ট্রি। এই যে মানুষের ভিতর যে এই একটা মানবিকতা, এই যে মানুষের ভিতর যে একটা সহৃদয়তা, একটা একটা ভালোবাসা, আমরা আমাদের ঢাকাইয়া উর্দু ভাষার মাধ্যমে করতে পারবো। যেহেতু ঢাকাইয়া উর্দু ভাষা এই সমস্ত, যে মিডিল ইস্টে গেলে বলে কি, এই যে যারা হজে যায় তারাও তো দেখে, তারাও তো এই কথাই বলে। এবং আমি যখন প্রথমে গেলাম আমি জানতাম না এটা। তো তখন তারা আমাকে ওই শেখরা বললো যে তুমি আরবি না জানো অসুবিধা নাই, তুমি ইংরেজি না জানো তুমি অসুবিধা নাই, তুমি যদি উর্দু ভাষা জানো তাহলে পুরো মিডল ইস্টে তোমার কোনো অসুবিধা নাই। এই ধরনের কথা বলে। তারপর আরেকটা যেটা আছে, আমাদের যারা বাইরে, যারা আমার বিদেশি যারা আছে, তাদের সন্তানদের, তারা না বলতে পারে বাংলা, না বলতে পারে উর্দু, এবং যার জন্য আমরা যে এই যে ঢাকায় উর্দু জবান যে ফেসবুকটা রয়ে গেছে, এগুলোতে আমরা ইংরেজিতেও আমরা দিচ্ছি, ইংরেজিতেও আমরা পোস্ট দিচ্ছি, ইংরেজিতেও আমরা বর্ণনা করছি, ইংরেজিতে আমাদের ডেসক্রিপশন বলা আছে। এমনকি আমাকে একজন কমপ্লেন করলো মস্কো থেকে, क्या भाई आप सब बच्चा लोग को सिखाइएगा, हम लोग को बच्चा लोग जो है मॉस्को में, उन लोग का क्या होगा, उन लोग को तो ঢাকাই উর্দু শেখানো হোগা। উস ভাষাতেও ঢাকাই উর্দুর ব্যাপারে আমরা আমরা লিখতেছি, তবে খুব কম লিখি আর কি। তো এই যে আমাদের ইয়ং জেনারেশন যেটা আছে, আমাদের বাচ্চাদের এটা জানাতে হবে। অ্যাডভোকেট ফর দ্য পলিসি অ্যান্ড সাপোর্ট, promote research and publications. Very important. Research and publication is very, very important to revive our this dead language. Encourage scholars to study, write about Dhakaya culture, language, and history. It is some of the published books, articles, and research papers. And I salute you for your efforts. থ্যাংক ইউ। That you are
what is in my mind, what is in my brain that you are carrying. And मेरा दुआ तुम्हारा साथ है, शुक्रिया शुक्रिया। मेरा दुआ साथ है, क्योंकि मेरा दुआ कि हर एक लैंग्वेज लवर they will pray for you, they love you. All language lover, whether it is Dhaka Urdu or English, Bengali, whatever may be, language is a language. इस जबान तो अल्लाह ताला का दिया हुआ एक नियामत है। इससे बड़ा और क्या नियामत हो सकता है जिसके जरिए एक आदमी अपना ख्याल दूसरे आदमी के साथ में तब्दील कर सकता है, एक्सचेंज कर सकता। ये जबान अल्लाह ताला का बहुत बड़ा नियामत है। मगर ये जबान तो जानवर का, हैवान का ये जबान है नहीं। अल्लाह ताला ने अल्लाह ताला का बहुत बड़ा नियामत है। और ये जबान को इज्जत करना, इस जबान को जो कोई जबान है कल्चर करना, रिसर्च करना, ये तो मैं बोलते ये बहुत बड़ा इबादत है और ये सदका जरिया है। तुम बेटी जो काम कर रही हो ये सदका जरिया। एक दिन हम लोग रहेंगे नहीं दुनिया में, मगर हम लोग की कोशिश रह जाएगा। हम लोग खत्म हो जाएंगे मगर हम लोग का काम रह जाएगा। वो बोलते नहीं, जिंदगी को मौत आती है लेकिन रूह को मौत नहीं आती नहीं है। जिंदगी को मौत आती है लेकिन रूह को मौत आती नहीं है। जिंदगी को मौत आती है लेकिन कार्रवाई को मौत आती नहीं है। তো আমরা এখন যেটা করে যাব, যেটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে যাব, এইটা কিন্তু আমাদের, এটা কিন্তু অনেক বড় কাজ। একটা জাতির জন্য, একটা বংশের জন্য, একটা গোত্রের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা মানব জাতির জন্য। তা এই জন্য বললাম যে পাবলিশ বুকস, আর্টিকেলস, রিসার্চ পেপার্স টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার ঢাকাইয়া হেরিটেজ টু দ্য ইয়াংস্টার্স। জি আর একটা হলো যে হেলদিয়ার আরবান ডেভেলপমেন্ট। এই যে যে আমাদের আমাদের যে এই যে যে কি বলে এটা যে জেলখানাটা যেটা আছে, সেন্ট্রাল জেল যেটা আছে, এই এলাকায় কিছু একটা করতে হবে আমাদের। আমাদের এদের এগিয়ে আসা উচিত। এটাতে আমাদের আমি একটা জিনিস বলি, আহ, বলতে পারবো 5-10 মিনিট বলতে পারবো এডিশনাল কথাটা, যেটা আমি দোহাতে রেখে আসছি। দোহাতে, দোহা শহরের ভিতর একটা এলাকা আছে যেখানকার বাড়িঘর ভেঙে পুরান ডিজাইনের বাড়ি করা হয়েছে। ঘর বাড়ি দোকানপাট পুরান ডিজাইনের, এই দরজা জানালা, এই ব্যালকনি, এই তালা, এই মানে পুরান। এবং সেখানে একটা মার্কেট বসে পুরান পুরান জিনিসের। হুম। সেখানে পুরান খাবার, আমরা সেখানে গেছি, আমার কাছে ছবিও তোলা আছে। এবং সেখানে আগেকার দিনে তারা কিভাবে প্যারেড করতো না করতো, এই এই যারা যারা এই সমস্ত মার্কেটে যে তারা দেখতেছে যে এই এই ধরনের আমাদের একটা কালচারাল রিজন করতে হবে আমাদের ঢাকায়, যেখানে শুধু আমাদের ডিসপ্লে হবে আমাদের কালচার, আমাদের ট্রেডিশন, আমাদের আমাদের খাবার দাবার। ওই এইটা কিন্তু একটা এটাকে ওটাকে কি বলে, পর্যটন কেন্দ্রের মতো হয়ে যাবে এটা, যদি হুম। আমরা এটা করি। তো হ্যাঁ। এই ধরনের একটা কিছু কাজ করা এবং তার সাথে আমাদের রিসার্চ অনুযায়ী এই কাজ করা, এই ধরনের এইগুলি করাটা করলে আমাদের আহ, আমাদের এই কালচারটাকে, এই ল্যাঙ্গুয়েজটাকে বাঁচিয়ে রাখা যাবে বাই টেকিং দ্য প্রোঅ্যাক্টিভ স্টেপস অ্যান্ড ফোস্টারিং এ strong sense of community. Future Dhaka generations can ensure the survival and flourishing of their rich and unique culture. তো এই হলো গিয়ে আমাদের কথা।